আসেন। আপনি মাঝখানে মাঝখানে বসুন। মামা খালা দোয়া করে না, ইনশাআল্লাহ টেনশন করেন না। আমাদের পাশে যে ভারত আছে সব সময় ষড়যন্ত্র করছে। আজকে হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেখানে বসে ষড়যন্ত্র করছে। এখনো পার্বত্য চট্টগ্রাম জ্বলছে। জিয়াউর রহমান যদি না থাকতেন, জিয়াউর রহমানের সিদ্ধান্ত যদি না হইতো, পার্বত্য চট্টগ্রাম বহু আগেই চলে যেত। কাজে সেই জায়গায় বিএনপি, জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির জন্য একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এটাকে বাদ দিয়ে কখনো বাংলাদেশের সামনের পথ চলা চিন্তা করা যাবে না। কাজে আওয়ামী লীগকে বাদ দিলে স্বাভাবিকভাবে বিএনপি যে একটা রাজনৈতিক দল আজকে বিভিন্নভাবে সারা বাংলাদেশের আগে ক্ষমতায় ছিল। ইনশাল্লাহ আবার যদি নির্বাচন হয়, আমরা বিশ্বাস করি আমাদের আন্দোলনকারী সকল দলের সাথে ঐক্যবদ্ধভাবে আবার আমরা ক্ষমতায় যাব। সেই প্রেক্ষাপটটা আমাদেরকে ঠিক রাখতে হবে। রাজনৈতিকভাবে আমরা যাতে চিন্তা করি, রাজনৈতিকভাবে যেটা সিদ্ধান্ত নেই, তাহলে সামনের দিনে আমরা শুভ দিন আনতে পারবো। তা না হলে এই যে গাজী ভাইয়ের চলে যাওয়া, আমাদের হাজারো আজকে নেতা কর্মী যারা রক্ত দিয়েছে এবং 5ই আগস্টে যে ছাত্ররা রক্ত দিয়েছে, তাহলে সব কিছু ম্লান হয়ে যাবে। যেমনিভাবে 71 সালে আমরা রক্ত দিয়েছিলাম, যেমনিভাবে 75 সালে রক্ত দিয়েছিলাম, সেগুলো কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তাই আমরা আর ব্যর্থ হতে চাই না। আসুন ঐক্যবদ্ধভাবে আজকে দেশটাকে আজকে আওয়ামী হায়নার হাত থেকে, ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে যাতে রক্ষা করতে পারি। ঘরানার যারা ছিল তাদের সাথে ঐক্য আপনারা ছিলেন আগে, কিন্তু হাজার চেষ্টা করেও তাদের সাথে ঐক্য ধরে রাখতে পারেন নাই। কিন্তু এখন নিজেদের ঘরের মধ্যে যদি ঐক্য ধরে রাখতে না পারেন, আর কেউ যদি মনে করেন বিভক্ত করে আমি বড় হয়ে গেছি, সেই বড় না। এটা মনে রাখতে হবে যে আজকের আমরা লড়াই করছি, সেজন্য ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। ঐক্যই একমাত্র সমাধান। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ। যেই বলেছেন, গাজী ভাই সকল সময়ই অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদী কণ্ঠ ছিল আসলে। সুতরাং গাজী ভাই, রুহুল আমিন গাজী একটা নাম, একটা ইতিহাস। অন্যায়ের বিরুদ্ধে অনেকেই আপোষ করেছে, কিন্তু গাজী ভাই কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেন নাই। এটা তার একটা অন্যরকম বৈশিষ্ট্য ছিল। আপনারা এটা জানেন যে গত 4 আগস্ট যখন গোটা জাতি কি হতে যাচ্ছে এটা নিয়ে উদ্বিগ্ন ছিল। আমার ধারণা সাংবাদিকরাও উদ্বিগ্ন ছিলেন। কেউই জানতেন না যে এই ফ্যাসিবাদী দামি প্রধানমন্ত্রী এভাবে দেশ থেকে পালিয়ে যাবেন। এটা কি কেউ অনুমান করতে পারছিলেন? কিন্তু 4 জানুয়ারি কি 4 আগস্ট গোটা বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে, ঢাকায়ও হয়েছে। এই প্রেস ক্লাবের সামনে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, আরও যত লীগ আছে, এই সকল সন্ত্রাসী লীগের আক্রমণের বিরুদ্ধে এই গাজী এই প্রেস ক্লাবের গেটে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিলেন। আপনারা যারা সাথে ছিলেন তারা জানেন। ওদিন অনেকেই হয়তো ছিলেন না, কিন্তু অনেকেই ছিলেন। কাজেই গাজী কোনো সময় তার এই সাংবাদিক পেশাকে সমুন্নত করার ক্ষেত্রে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, গণতন্ত্রকামী মানুষকে মুক্ত করার জন্য উনি সব সময় আপোষহীন ছিলেন, রাজপথে ছিলেন। এর জন্য ওনার এই জীবনাচরণকে আমরা স্যালুট করি। উনি ছিলেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে। আজকের এই স্মৃতিচারণ সভায় আমি রুহুল আমিন গাজী ভাইয়ের সাথে আজকে আমি এই যে সরকার প্রতিষ্ঠিত হলো, ফ্যাসিবাদী সরকারের পরিবর্তনের পর কাজী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করতে গিয়ে মামলা খেয়েছেন, মামলায় পড়েছেন, জেল খেটেছেন, সাজা হয়েছে, এই ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কিন্তু কেন এখনো তাদের নামে মামলা, তাদেরকে কারাগারে পাঠানো হয়? কেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে যেতে হলো?
আইন মন্ত্রী কি জানেন না? আইন উপদেষ্টা কি জানেন না মাহমুদুর রহমানের পরিচয়? তাহলে কেন ওনাকে কারাগারে যেতে হলো? আমরা আজকের এই স্মরণ সভা থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, আমরা কিন্তু জানি অন-11-এর কুশীলব কারা। এই 15.5 বছরের স্বৈরাচারী ফ্যাসিবাদের দোসর হিসাবে সরকারের বিরুদ্ধে যারা কাজ করেছেন তাদের আমরা জানি, চিনি, তারা আমাদের আশেপাশেই আছে। কাজেই তারা যদি তাদের কথাই যদি সরকার পরিচালিত হয়ে থাকে, তাদের কথাই যদি মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়, সবাইকে মনে রাখতে হবে যাদের সম্পর্কে যে দামি প্রধানমন্ত্রীর সম্পর্কে তাদের দলের অনেকেই মনে করেছিলেন, বাংলাদেশের মানুষও অনেকেই মনে করেছিলেন এই মহিলা যতদিন বাইসে আছে ততদিন মনে হয় তার পতন নাই। কিন্তু তার পতন কিভাবে হয়েছে, কিভাবে পালাইছেন, এটা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়েই হয়েছে। সুতরাং এই ছাত্র জনতা তো হারায় যায় নাই, এরা এখনও আছে। কাজেই আমরা আজকের এই স্মরণ সভায় আমরা আমার দেশের সম্পাদক, উনি খালি সম্পাদক নয়, উনি জাতীয় ব্যক্তিত্ব, মাহমুদুর রহমানকে এই মুহূর্তে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাব। এর সাথে সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল হওয়ার পর এই সফলতাকে, এই বিপ্লবকে, এই দ্বিতীয় স্বাধীনতাকে, এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য যারা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব। কাজেই এরা খুবই পরিচিত লোক, এরা কে কোথায় আছে এটা আমরা জানি। আমরা অপেক্ষায় আছি সরকার এদের ব্যাপারে কি ব্যবস্থা নেন, নইলে স্বৈরাচারের পতন যেভাবে হয়েছে, যে পরিণতি হয়েছে, বাংলাদেশের জনগণ আবার রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। তার কারণ বাংলাদেশের মানুষ অতীতে অন্যায়ের সাথে আপোষ করেনি, কোনো অবৈধ কাজের সাথে আপোষ করেনি। কাজেই এই বাংলাদেশের মানুষ এই অনেক জীবন দেওয়ার পর, অনেক রক্ত দেওয়ার পর, আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী 1500 না কত, 1581 জন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আমরা মনে করি মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অনেক বাপের হাজারি, অনেক স্ত্রীর হাজারি, আমার ছেলেকে ফিরিয়ে দাও, অন্তত লাশটা দাও, আমার স্বামীকে অন্তত লাশটা দাও। কিন্তু আমরা জানি তারা আর কোনোদিন লাশ পাবে না। অনেক লাশকে গণকবর দেওয়া হয়েছে, অনেক লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই লাশের সংখ্যা, এই মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। কাজে এই রক্তের উপর দাঁড়িয়ে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য